চলতি মহিলা বিশ্বকাপে একের পর এক ব্যাটিং কোলাপস দেখা যাচ্ছে। গতদিন দেখেছিলাম যে ভারত ইংল্যান্ডের বিপক্ষে 18 বলে 27 রান তুলতে পারেনি, আর আজকে বাংলাদেশ 12 বলে 12 রান তুলতে পারেনি। তবে ভারতের থেকে আজকে বাংলাদেশের এই ব্যাটিং কোলাপসটা একটা আলাদাই লেভেলের। 12 বলে 12 রান চাই, হাতে 6 উইকেট, সেখান থেকে 5টা উইকেট পড়ে গেল এবং 7 রানে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেল। অথচ এই ম্যাচটা ছিল আজকে বাংলাদেশের কাছে মাস্ট উইন একটা ম্যাচ, কারণ এই ম্যাচটা যদি জিততো তবে বাংলাদেশের সামনে কিঞ্চিত একটা সেমিফাইনালের আশা কিন্তু জেগে থাকতো। ফলে এই ম্যাচটা হেরে যাওয়ার পরে বাংলাদেশের সামনে আর সেই সুযোগটা রইল না। ফলে এই মুহূর্তে সিচুয়েশনটা এমন হয়ে রয়েছে যে এখান থেকে ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই 4টে দেশের সামনে সুযোগ আছে সেমিফাইনাল খেলার। বাংলাদেশ এই ম্যাচটা হেরে যাওয়ার ফলে তাদের সামনে আর কোনো সুযোগ রইল না। তো ইকুয়েশনটা কি হচ্ছে সেটা পরে আসছে, ম্যাচটার কথায় আসে। মাস্ট উইন একটা ম্যাচ, যেখানে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কাকে 50 ওভারে মাত্র প্রায় 209 রানের কাছাকাছি আটকে রাখতে পেরেছিল এবং সেখানে স্বর্ণা আক্তার 3টি উইকেট নিয়ে কিন্তু বাংলাদেশকে ভালো পজিশন দিয়েছিল। শ্রীলঙ্কার লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাংলাদেশের প্রথম 2টো উইকেট তাড়াতাড়ি পড়ে গেল। বাংলাদেশের শারমিন আক্তারের 64 রান কিন্তু বাংলাদেশকে অনেকটাই লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে দিয়েছিল। কিন্তু তিনি যখন রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাচ্ছেন, তারপরে বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা ম্যাচের হালটা ধরলেন এবং 70 রানের একটা অনবদ্য ইনিংস খেললেন। কিন্তু এই প্লেয়ারটার সঙ্গ দেওয়ার কেউ হলো না। সেই স্বর্ণা আক্তার যে বল হাতে কামাল করেছিল, সে কিন্তু একটা 27 বলে 19 রানের একটা ইনিংস খেলে গেল। কিন্তু বাকিরা আয়রাম আর গয়রাম হলেন, এলেন আর গেলেন প্যাভিলিয়নে। একটা সময় সিচুয়েশনটা এরকমই এসে দাঁড়িয়েছিল যে 12 বলে 12 রান, সেখান থেকে বাংলাদেশ তাসের ঘরের মতো ধসে পড়ল। কিছুদিন আগে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে 293 রানের টার্গেট লক্ষ্য করতে নেমে 93 রানে অল আউট হয়ে যায়। তো এই ম্যাচটা দেখার পরে আমারও তাই মনে হচ্ছে যে বাংলাদেশের মহিলা ক্রিকেট দলও পুরুষ ক্রিকেট দলের পদাঙ্ক অনুসরণ করে চলতে শুরু করেছে। অথচ একটা সময় পর্যন্ত বাংলাদেশের কাছে কিন্তু সমস্ত রকম উপকরণ মজুদ ছিল যে এশীয় লেভেল থেকে আরও একটা শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশ হওয়ার সব রকম সম্ভাবনা তাদের মধ্যে দেখা দিচ্ছিল। কিন্তু ওই যে কথায় আছে, রাজনীতি, বিদ্বেষ এবং ক্রিকেটীয় দক্ষতা যদি ঠিকভাবে নার্চার না করা হয় তবে সেই দেশটার পরিণতি পাকিস্তানের মতো হবে। দেখুন, পাকিস্তান এবং ভারত দুটো দেশ কিন্তু একই সঙ্গে গ্রো করতে শুরু করে এবং একটা সময় যদি দেখেন সেই সময়টায় পাকিস্তান কিন্তু বেটার ক্রিকেট খেলতো, কিন্তু তারপর আস্তে আস্তে ভারত কিন্তু তাদের নিজস্ব ক্রিকেটীয় স্থান বা ক্রিকেটীয় দক্ষতার দিক থেকে অনেকটা হাই চলে গেছে এবং এশীয় লেভেলে ভারতের যে ক্রিকেটীয় পারফরমেন্স সেটা কিন্তু এই সমস্ত দেশের তুলনায় কয়েক শত যোজন কিন্তু তারা এগিয়ে গেছে। তো একটা কথাই আছে বাংলায় যে মানুষ হয় দেখে শেখে নয়তো ঠকে শেখে, কিন্তু বাংলাদেশ দুটোর একটাতেও শিখবে না, না দেখে শিখবে না ঠকে শিখবে, ঠকছে বারবার। এবং লাস্ট কয়েকটা যদি আইসিসি টুর্নামেন্ট দেখেন, সেখানে বাংলাদেশের কোনো দলই ঠিকভাবে পারফর্ম করতে পারেনি। অথচ কি দারুণ দারুণ সব বাংলাদেশ প্লেয়ার পেয়েছিল, আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তো এই সমস্ত প্লেয়ার, মোর্তাজার মতো প্লেয়ার, তো এই সমস্ত প্লেয়ারদেরকে পেয়েও তারা কিন্তু নিজেদের এবিলিটিটা, নিজেদের ক্রিকেটীয় দক্ষতা সঠিকভাবে প্রকাশ করতে পারেনি। সেটা তাদের ঘরোয়া রাজনীতি হতে পারে, তাদের ক্রিকেট বাদে অন্য সব কিছু হতে পারে। এবং ভালো ভালো অ্যানালিস্ট আছে, এবং যদি দেখেন যে বাংলাদেশের একজন বিখ্যাত অ্যানালিস্ট আমার যার খুব ভালো লাগে, সৈয়দ শামী ভাই, তো সেই লোকটাকেও ক্রিকেটীয় বোর্ডে কাজে লাগানো হলো, কিন্তু তার কোনো গুরুত্ব দেওয়া হলো না এবং লোকটা বাধ্য হয়ে ফেসবুক পোস্ট করে বাধ্য হয়ে সে কিন্তু সেই পথটা ছেড়ে দিতে বাধ্য হলো। তো যাই হোক, এইরকম একটা সিচুয়েশনে পড়ে বাংলাদেশের ক্রিকেটীয় যে মান, সেই মানটা কিন্তু ক্রমশ অধঃপতন হচ্ছে। তো বাংলাদেশের সামনে কিন্তু সুযোগ ছিল যে ভারত যেভাবে ক্রিকেটে ধীরে ধীরে আস্তে আস্তে একটা আলাদা লেভেলে চলে গেছে, আমরা যেটা বলতাম অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ড, সেনা কান্ট্রির দেশগুলোর সঙ্গে সেই যে লেভেলে চলে গেছে, সেই জায়গাটায় কিন্তু যাওয়ার সব রকম উপকরণ কিন্তু বাংলাদেশের কাছে ছিল। বাংলাদেশ যদি চাইতো সেই সময়, এবং মনে রাখবেন যে বাংলাদেশকে কিন্তু প্রথম টেস্ট খেলিয়ে দেশের তকমাটা কিন্তু ভারত দিয়েছিল। সেই সময় ভারতের বোর্ড প্রেসিডেন্ট ছিলেন জগমোহন ডালমিয়া এবং বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্টটা খেলতে গিয়েছিল এই ভারতবর্ষ। তো যাই হোক, এবারে আসি যে এই মহিলা বিশ্বকাপের সেমিফাইনালের যে 4 দাবিদার এখন দেশ আছে একটা স্পটের জন্য, তো ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে? এখন ভারতের সামনে 2টো ম্যাচ আছে, একটা নিউজিল্যান্ডের সঙ্গে আর একটা বাংলাদেশের সঙ্গে। ভারত যদি এই 2টো ম্যাচ জেতে তবে ভারত সেমিফাইনালে কোয়ালিফাই করবে। নিউজিল্যান্ডের সামনে 2টো ম্যাচ আছে, একটা হচ্ছে ভারতের সঙ্গে আর একটা ইংল্যান্ডের সঙ্গে। নিউজিল্যান্ড যদি 2টো ম্যাচ জেতে তাহলে নিউজিল্যান্ড চলে যাবে, বাকি 3টে দেশ পারবে না। অন্যদিকে পাকিস্তানের সামনে 2টো ম্যাচ আছে, তারাও যদি 2টো ম্যাচ জেতে তবে তারাও কিন্তু এই কোয়ালিফাই করার জায়গাটায় চলে যাবে।
এবং অন্য দিক থেকে এই মুহূর্তে শ্রীলঙ্কা কিন্তু দারুণ একটা জায়গায় চলে এসছে। তবে শ্রীলঙ্কা খেলেছে 6টা ম্যাচ, শ্রীলঙ্কার সামনে আর একটাই ম্যাচ আছে এবং শ্রীলঙ্কা যদি সেই ম্যাচটা জেতে তাহলে শ্রীলঙ্কাও কিন্তু সেমিফাইনালে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এবং ভারতের এই জায়গা থেকে একমাত্র কোয়ালিফাই না করতে পারার জায়গাটা হচ্ছে ভারত যদি ম্যাচ হেরে যায়। এখন বাংলাদেশের পুরুষ দল বলুন কিংবা মহিলা দল যেভাবে বারবার ক্রিকেটীয় দক্ষতায় এশীয় লেভেলে অন্যান্য দেশের তুলনায় যেভাবে তাদের মানটাকে নিচে নামিয়ে এসেছে, তো ঠকেও তো তারা শিখছে না। ফলে এখন তাদের সামনে একটাই সুযোগ আছে, সেই সুযোগটা কি দেখে শেখা, যে ভারত কিভাবে ক্রিকেটীয় ইনফ্রাস্ট্রাকচার বা ক্রিকেটীয় পরিকাঠামোতে উন্নত করে এই উপরের লেভেলে চলে যাচ্ছে, সেইটা ইমপ্লিমেন্ট করার নিজের দেশেও। এখন বাংলাদেশ এটা মানবে কিনা বা শিখবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তো আপনার কি মনে হয় যে দেশটার একটা সময় সমূহ সম্ভাবনা ছিল এশীয় থেকে একটা শক্তিশালী দেশ হিসেবে, ক্রিকেটীয় নেশন হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার, সেই দেশটার এরকম অবনতির পিছনে আসল কারণ কি বা আসল দায়ী কারা বলে আপনার মনে হয়? তো কমেন্ট বক্সে আপনার মন্তব্য ও মতামত অবশ্যই জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। ধন্যবাদ।